জন্টু বড়াইকে আমি শুরুতে আপনার কাছে আসছি। আপনি একজন সরকারি আধিকারিক। একটা এফআইআর ছেঁড়া, মানে এফআইআর ছিঁড়ে ফেলে দেওয়া, এই কথাটা শুনলেই কিরকম একটা সন্দেহের চোখে আমাদের দেখতে হয়। কারণ কি সত্যি এফআইআর ছিঁড়ে ফেলে দিচ্ছে, বা এফআইআর কি আদৌ ছিঁড়ে ফেলা যায়, বা এফআইআর নিয়ে ফেব্রিকেশন করা সম্ভব? জন্টু বড়াই, যদি আপনি বাংলার মানুষকে একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, প্রথমেই বলি, দেখো, আইন অনুযায়ী, যেহেতু আমি নিজে সরকারি স্তরে পিওর গভর্নমেন্টে চাকরি করেছি, ন্যূনতম লজিক হচ্ছে এফআইআর মানে ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট যেটা, সেটা কিন্তু নিবন্ধী হলে তা পরম এবং কোন পর্যায়ে পরিবর্তন করা যাবে না, এটা স্পেসিফিকভাবে পৃথিবীর প্রত্যেকটা দেশের আইন, যারা ডেমোক্রেটিক ব্যবস্থায় এবং যেখানে ল অ্যান্ড অর্ডারটা আক্ষরিক অর্থে মানুষের জন্য কমিটেড, প্রত্যেকটা দেশে কিন্তু প্রথম যে তদন্ত রিপোর্ট তা পরম এবং কোনো পর্যায়ে, পরম মানে এখানে কিন্তু ফিক্সড, আমি যেটা বলছি ফিক্সড, যেটা হচ্ছে একদম কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকে কিন্তু পরিবর্তন করা যায় না। তুমি পুলিশের চার্জশিট কিছু পর্যায়ে অভিযোগ যোগ বা প্রত্যাহার করা যেতে পারে, এফআইআর পরিবর্তন করার কোনো ন্যূনতম অর্ডার নেই। আমি বলছি যে চার্জশিটের যে নতুন কোনো আসামি অ্যাড করা যেতে পারে, বা কোনো পুরনো আসামি যদি পরবর্তীকালে এস্টাবলিশড হয় যে কোনো কারণে মিসকন্ডাক্ট হয়েছে তার বিরুদ্ধে, তাকেও বের করা যেতে পারে। কিন্তু কোনোভাবেই এফআইআর একবার দাখিল হলে সেটা পরিবর্তন বা কেটে দেওয়া, ছিঁড়ে ফেলা, মুড়ে ফেলে দেওয়া কোনো অল্টারেশন সম্ভব নয়। তার পরিবর্তে বিকল্প তাকে রেখে প্রপার কজ দিয়ে আরেকটা করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই কাটা যায় না। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, এখানে আমি নিজে আধিকারিক হিসেবে চাকরি করাকালীন এরকম একাধিক পুলিশের সাথে বিভিন্ন ধরনের ইস্যুতে মানুষের স্বার্থে যখন এই ধরনের কেসগুলো আমাদেরকে করতে হয়েছে, পুলিশের কিন্তু এই ধারাগুলোয় আমাদেরকে মনে রাখতে হয়েছে। এবং আমি আশ্চর্য, তুমি যখন আমাকে এই প্রোগ্রামের স্লটটা বলছিলে, আমি ঘাটছিলাম যে সত্যিকার কি বিএনএস এরকম কোনো ধারা অ্যাড হয়েছে। বিশ্বাস করো, পৃথিবীর কোনো দেশে এই অদ্ভুত নিয়ম যা প্রচলিত নয়, এটা একমাত্র পশ্চিমবঙ্গে বিগ কনস্পিরেসি। আমরা বলছি না যে এই যে এফআইআরটা তুমি এই যে ছিঁড়ে ফেলা, সেটা হাইয়েস্ট কমান্ড ফ্রম হাইয়েস্ট অর্ডার থেকে না হলে পরে এটা করতে পারে না, করা যায়নি, করা হতে পারে না। এবং তুমি জানো আজকে যে ঘটনাগুলো সিবিআই একে একে বের করছে, তাতে একটা সিরিয়াস বলছে যে ওদিন 5 থেকে 6টা বডি ছিল অভয়ার সাথে, বাকিদেরকে সূর্যাস্তের আগে পোস্টমর্টম করা হলেও একে খুব শর্ট টাইমে, অন্তত দম যা স্টেটমেন্টটা দিয়েছে সিবিআইয়ের কাছে, যেটা বেরিয়ে এসছে যে এই মেয়েটাকে সূর্যাস্তের পরে তড়িহড়ি কোনো রকমে তার পোস্টমর্টম করা হয়। ক্লাসিক্যাল মানে একদম ধ্রুপদী সাহিত্য, ধ্রুপদী সঙ্গীতের মতন এখানে ধ্রুপদ যেন ব্যবহার হয়েছে অপরাধ বিজ্ঞানের সাথে, ক্লাসিক্যাল ক্রাইম যাকে বলা হয়। আমি জন্টু বড়াইক, আপনি বলছিলেন, আমার সাথে এই মুহূর্তে অরিন্দম আচার্য এবং দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন, তাদের কাছেও যাব। কিন্তু যে 4টে প্রশ্ন নিয়ে আজ জবাব চায় বাংলা আমি করছি, সেই রাতে মোচ্ছব ছিল কি বাবুদের? অভয়া মারাত্মক কিছু দেখে ফেলেছিল, ছিঁড়ে ফেলা হয় যাবতীয় তথ্য, টালা থানাতেই এফআইআর পরিবর্তন। এই 4টের মধ্যে থেকে প্রথম দুটো সম্ভাবনা নিয়ে এই মুহূর্তে দেখে নেব। প্রথমে, সেই রাতে অনেকে বলছেন তদন্তে উঠে আসছে মোচ্ছব চলছিল, মোচ্ছব ছিল বাবুদের। এই বাবুরা কারা? এই বাবুরা? দুটি পার্টি ছিল 8ই আগস্ট রাতে, সূত্রের খবর, দুটি পার্টি ছিল 8ই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে। এরপরে একটি পার্টি কেবি হোস্টেলের ছাদে হয়েছিল বলে সূত্রের খবর। এর পরবর্তী অন্যটি জরুরি বিভাগের ফিমেল ওয়ার্ডের ছাদে হচ্ছিল। জরুরি বিভাগ অর্থাৎ ইমার্জেন্সি বিল্ডিং, তার ফিমেল ওয়ার্ডের ছাদে মোচ্ছবে ছিলেন একাধিক ইন্টার্ন এবং পিজিটি। এরা কারা? এরা কোথায়? এরা এখনো কি মিডিয়ার সামনে আসতে ভয় পাচ্ছে? এই পিজিটিরা কি কিছু জানে? সূত্রের খবর, এদের অনেকেই অনেক কিছু জানে। মদের ফোয়ারার সঙ্গে দেদার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল সেই রাতে, এবং সেখান থেকেই আসল সন্দেহ দানা বাঁধছে। পার্টিতে ছিলেন শিক্ষকদের কেউ। কারা ছিলেন যারা এই মোচ্ছবের অংশ ছিল হাসপাতাল চত্বরে? পার্টিতে ছিলেন সন্দীপ ঘোষ, অভিক দে। আবারও বলছি, সন্দীপ ঘোষ, অভিক দের মোবাইল নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এই গোটা তদন্তে। সন্দীপ ঘোষ একাধিক লোককে ফোন করেছিলেন, বড় বড় নাম। সন্দীপের টাওয়ার লোকেশনে মেলেনি বাড়ির লোকেশন, তার মানে বাড়িতে ছিলেন না সেই রাতে সন্দীপ। ভোর রাতেও সন্দীপ ছিলেন না, তার মানে কোথায় ছিলেন দাদা? আরেকটা টুইস্ট, ঠিক এই জায়গা থেকে এই মোচ্ছবে কি কিছু হচ্ছিল ভালো করে বুঝুন। সূত্রের খবর, মারাত্মক কিছু দেখে ফেলেছিল অভয়া।
মারাত্মক কিছু অভয়া দেখে ফেলেছিল বলে এত ব্রুটালি, এত নির্মম ভাবে তাকে খুন করা হয়। পার্টি কি শুধুই দু জায়গাতে হয়েছিল, এর বাইরেও কি অন্য জায়গাতে পার্টি হয়েছে, নাকি আরো অন্য কোথাও হয়েছিল? পার্টি মোৎসব চলছিল, সূত্রের খবর পার্টিতে যায়নি বলেই খাবার অর্ডার দিয়েছিল অভয়া, এই সম্ভাবনা থাকতে পারে। মাথায় রাখবেন, অভয়া সেদিন জ্যাভলিন, অলিম্পিকে জ্যাভলিনের যেই থ্রো নীরজ চোপড়ার, সেটা কিন্তু দেখছিল। এরপরে কর্তব্যরত অবস্থায় কি দেখে ফেলেন অভয়া? অভয়া কি দেখে ফেলে? মদ্যপান করতে ডাক্তারদের, যৌন কার্যকলাপ, ডেড বডির সাথে কোনো ধরনের অসভ্যতাম, কি দেখে ফেলে অভয়া? বন্ধ অতীতে কারা লিপ্ত ছিলেন যৌন কর্মে? একটা সম্ভাবনা বারবার উঠে আসছে, নেক্রোফিলিয়ার অ্যাঙ্গেল উঠে আসছে, সন্দীপ ঘোষের বিভিন্ন পারভার্টেড যে অ্যাঙ্গেলগুলো সেগুলো উঠে আসছে। কি দেখে ফেলেছিল অভয়া? দুর্নীতির প্রতিবাদ সঙ্গে কুকর্মের ছবি, এইটাই ডেডলি কম্বিনেশন হয়। একদিকে দুর্নীতির খবর অলরেডি জানতো অভয়া, তার পাশাপাশি একেবারে হাড়ি ভেঙে ফেলে, সামনেই ভয়ঙ্কর কিছু দেখে ফেলে, কুকর্মের ছবি তুলে ফেলেন অভয়া। এবং এটা হয়তো অভয়ার মারাত্মক বড় ভুল হয়। অভয়া কিছু ভিডিও করেছিল বোধহয় সেদিন মোৎসবের মাঝে, যখন অনেকে নেশাতুর অবস্থায় অনেক ধরনের কুকর্মে যুক্ত হয়ে পড়েন, সেই সময় সব জেনে ফেলায় অভয়াকে খুন হতে হয়। ভয়ঙ্কর বড় ক্রাইম স্টোরি, ক্রাইম ইনভেস্টিগেশন, কেস ডায়েরি। ভারতবর্ষে, আবারও বলছি, ভারতবর্ষে এই কেসটি কেস স্টাডি হয়ে থাকবে। দীপাঞ্জন চক্রবর্তী, আপনার কি মনে হচ্ছে? প্রথমে এফআইআর ট্যাম্পারিং করার অভিযোগ, দ্বিতীয়ত ইনস্ট্যান্ট কেস বানানো হয়েছে নাকি টালা থানাতে বসে, এবং একটু যদি পিছিয়ে যান আপনি, পুলিশ, ফরেন্সিক, স্বাস্থ্য দপ্তর সবাই হ্যান্ড ইন গ্লাভস যাকে বলে, একদম মিলেসুর মেরা তুমহারা করে একটা মধ্যবিত্ত বাড়ির মেয়েকে মারলো, প্রমাণ লোপাট করলো, এবং তারপর পুরোটা যাতে কেউ কিচ্ছু না বলতে পারে দেহ সৎকার করে দিল। আপনার অবজারভেশন, দীপাঞ্জন চক্রবর্তী। তো প্রথমে তোমাকে বলি ময়ূর, তুমি ধ্রুপদের কথা বলছিলে না, ধ্রুপদী সাহিত্য। আমি বাংলার প্রথিতযশা স্বর্গীয় বিমল মিত্রের সেই ধ্রুপদী সাহিত্য কর্ম সাহেব বেবি গুলাম, আমি একটু পারমিউটেশন চেঞ্জ করে দিচ্ছি, গুলামরা ধরা পড়ছে, সন্দীপ গুলাম, এই অভিজিৎ মন্ডল গুলাম, সঞ্জয় গুলাম, সাহেবকে প্রচুর চর্চা হয়েছে। আসল যিনি বসে আছেন বিবি, এই বিবি, সাহেব, গুলাম, এই তিনটাকে যদি একই সূত্রে বাঁধা হয় তাহলে বেরিয়ে যাবে যে কিভাবে অপরাধ সংগঠিত হয়েছে এবং সেই অপরাধের প্রমাণ কিরকম ভাবে লোপাট করা হয়েছে। দেখো, যে কোনো ইনভেস্টিগেশনের সব থেকে ইম্পর্টেন্ট এরকম হেনিয়াস ক্রাইমে এফআইআর, ক্রোনোলজি, ফরেন্সিক, পোস্টমর্টম এবং এখন যেটা এসছে ডিজিটাল এভিডেন্স, সিসিটিভি, মোবাইল লোকেশন ইত্যাদি। তুমি দেখো যেরকম ভাবে একটার পর একটাকে নষ্ট করা হয়েছে, তুমি যেটা বলছিলে আমি শুনছিলাম, এরকম উদাহরণ অতীতেও রয়েছে। নির্ভয়া, কুখ্যাত নির্ভয়া কেসে সে কনফেস করেছিল যে রাম সিং যে প্রথম যে শুরু করেছিল ঘটনাটা, যে আমরা তো শুধু রেপ করতে গিয়েছিলাম, ও বাধা দিয়েছিল, সেই বাধা দেওয়াতে ক্ষিপ্ত হয়ে গিয়ে আমরা এরকম নৃশংস অত্যাচার করি এবং তারপরে সেই মেয়েটি মারা যায়। আমার মনে হয় তুমি যেটা বলছিলে যে অভয়া কিন্তু বহুদিন ধরে এই দুর্নীতি চক্র নিয়ে কথা বলেছিল এবং সে বলেছিল যে উপর মহলে বেচারা বুঝতে পারেন যে উপর মহলেই বিবি আর সাহেবরা বসে আছে, যে উপর মহলকে আমি জানাবো মেল করে। সো অভয়ার ডেথ ওয়ারেন্ট লেখা হয়ে গেছিল অনেকদিন আগে যে এই মেয়েটি থাকলে আমাদের সর্বনাশ হবে। তুমি যেটা বলছো হতে পারে সেদিন পার্টি এবং পার্টিতে অতিরিক্ত মদ্যপানের পর হয়তো ওকে দেখে ফেলে কেউ, বা ও ওখানে পৌঁছে যায় ঘটনাচক্রে, এবং তখনই সিদ্ধান্ত হয় একে খতম করতে হবে। এবং খতম করার জন্য যে আমরা দেখেছি যে সারা শরীরে বাইট মার্ক, ওই রকম ভাবে বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে দেওয়া হয়েছে, এই যে জিনিসগুলো, বা আমি এগুলো প্রকাশ্য টিভি চ্যানেলে বলতে অসুবিধা হয়, যেরকম ভাবে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়েছে, হোয়াট এভার, এগুলো খুব ঠান্ডা মাথায় করাটা কিন্তু মুশকিল। যারা করেছে একাধিক ব্যক্তি এবং প্রচন্ড নেশার করে, আগে থেকে ডিসিশন ছিল, অভয়াকে দেখে ওদের সেটা ইনস্টিগেট হয় যে নাকি আজকেই শেষ করতে হবে, এবং মদের নেশা শেষ করবো যখন, তখন নিশ্চয়ই বুদ্ধি দেওয়া হয়েছিল যে একে ধর্ষণও করো, তাহলে পুরো ব্যাপারটা গুলিয়ে দেওয়া যাবে, না হলে শুধু হত্যা হলে একটা অন্য অ্যাঙ্গেল যাবে, সেখানে দুর্নীতি এবং অন্যান্য বিষয়গুলো সামনে চলে আসবে।
এবং এটা এই গুলামরা কিছুতেই করতে পারে না। এফআইআর ট্যাম্পারিং এগুলো কিছুতেই করতে পারে না যদি সাহেব এবং বিবির পরামর্শ, উপদেশ এবং বরাভয় না থাকে। দীপাঞ্জন চক্রবর্তী শুধু তাই নয় দীপাঞ্জন চক্রবর্তী, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। বারবার বিনীত গোয়েল ইজ এ ম্যান অফ ওয়ার্ডস। তিনি কিন্তু বারবার একটা কথা বলেছিলেন, আরজিকর ভাঙচুরের ক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা হোক বা গোটা ইনভেস্টিগেশন চলা নিয়ে, ইট ইজ আন্ডার মাই অর্ডার, আমার নির্দেশে হয়েছে। আমি ক্যাপ্টেন অফ দ্য শিপ যদি কিছু গন্ডগোলের মধ্যে ঢুকে পড়েন তাহলে তো সমস্যা হয়। বিনীত গোয়েল এখন আর পুলিশ কমিশনার নেই, কিন্তু ওই কথাগুলো এখনো আমার কানে বাজে।